নমস্কার। শ্রী শ্রী মা ভবতারিণীর পায়ে পুষ্পার্ঘ্য নিবেদন করে পরম সিদ্ধ পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে উপস্থিত নাট্যমণি দর্শক মণ্ডলীর প্রীতি ও ভালোবাসাকে পাথেয় করে শুরু হচ্ছে আজকের নাটক ভালোবাসার সমাধি। নমস্কার, আমার নাম উজ্জ্বল সরকার আর এ হচ্ছে আমার দাদা রাজা সরকার। আমাদের বাবার নাম নিরঞ্জন সরকার। আমরা মিত্রপুর হাই স্কুলে পড়ি। সামনের সপ্তাহে আমাদের স্কুলে একটা নাটক হবে, সেই নাটকের একটা রিহার্সাল আমরা এখন করব। কে মোরে ডাকিল নাম ধরি, বিঘ্ন ঘটাইল মোর ধ্যান ভঙ্গ করি। ধ্যানের সময় এবে নহে কুমারী, ঘটে গেছে অঘটন লক্ষ্যরাজ স্কুলে। এসেছি তোমার কাছে লয়ের বিশেষ বার্তা। আপনারা কি প্রস্তুত হওনি মারি? মোর সাধনা ছাড়িয়া সাধনায় সিদ্ধি লাভ বিনা অন্য কোনো কার্য নাহি মোর। তোমা করে হয়েছে আদেশ। আদেশ মারিস নয় কারো আদেশ অধীন, নহি কারো প্রজা, করি না গ্রহণ কারো দান। কাহার অনুগ্রহ লাগি ব্যাকুল নয় কবর প্রাণ। আপনার কার্য লয়ে থাকি হেতা একা, মানি শুধু ইষ্ট দেবতারে। হরি আরেক দেবতা আছে সবাকার, স্বর্গ মর্ত পাতাল, যেথা চিরক্ষ কুল বংশোদ্ভব কেহ, সকলেই বিনা শর্তে অনুগত লঙ্কে রাবণের কাছে। ত্রিভুবন বিজয় দশনন আমাদের সবাকার প্রভু, রক্তকুল অধীশ্বর শেষে রাবণ করেছেন তোমারে স্মরণ। রাজ্যের সীমায় বহুদিন হয়ে গেল আসিয়াছি রাজ্য সুখ ছাড়ি। নগরীর কোলাহল আমোদ প্রমোদার উচ্ছ্বাসে জীবন সব কিছু গ্রহণ করেছি আমি স্বেচ্ছা নির্বাচন। তবে কেন এতদিন পরে আমারই করেছেন স্মরণ? কি না প্রয়োজন তার তিন অভাজনে? আছে প্রয়োজন মারিচ, তোমার এই প্রয়োজন তার শুনিবে নিশ্চয় সব। সত্য চলো মোর সাথে। না না না, যাইতে পারি না। শোনো তবে কি কারণে প্রয়োজন তবে? রাবণ ভগিনী সুর্পনখা আমাদের আদরের ধ্বনি, সে হয়েছে নির্গৃহীতা, নির্যাতিতা হয়েছে অর্বাচীন মানবের হাতে। নিবেদন তার অবহেলা ভরে ফিরাইছে স্পর্ধিত মানব। শুধু তাই নহে, নাশা কর্ণ তার করিয়াছে দল, চরম লাঞ্ছনা করিয়াছে দুঃসাহসী মানব সন্তান। মানব সন্তান কে বা সে মানব যার লাগে সুর্পনখা রাবণ ভগিনী হলে চঞ্চল হৃদয়? কে বা সে তেজস্বী পুরুষ পর্দা বলে ফিরাইল লক্ষ্যপূর্ণ সুন্দরীরে? উচ্চারিতে নাম তার ঘৃণায় জড়িত হয় রচনা আমার, ক্রোধে জ্বলে ওঠে সারা দেহ। তোমার তব মিটাইতে বলি মারি, আর কেহ নয় সে নরাধাম রাম, রামচন্দ্র। সেই নহে, বাতুল সে নরের অনুজ লক্ষণ নামেতে অপমান করিয়াছে তার, সরাঘাতে ছেদন করেছে তার। মরিচ এখনো নিষ্প্রভ তুমি, তোমার চোখেতে কই ক্রোধের আগুন, শিরায় শিরায় জ্বলিয়া ওঠে না কেন প্রতিশোধ গৃহা? উদ্ধত নরেশ পর্দা চূর্ণ পরিবারে কেন সুপ্ত শক্তি হয় না জাগ্রত? মরিচ ধুলায় লণ্ঠিত আজ লঙ্কার সম্মান, তবু তুমি সাধনার অজুহাতে রহিবে নিশ্চুপ। রাক্ষসের বংশী কি হয়নি জনম, রাক্ষস শোনিত কি নহে তব দেহে? সত্য বটে, জন্মিয়াছি রাক্ষসের কুলে, কিন্তু যেই দিন হতে তপবনে দেখিয়াছি ওই অপরূপ মূর্তি তাহার, সেই দিন হতে ভক্ত আমি তার। কি কহিলে তুমি? ধনুর বাণ হতে তার নিক্ষেপিত বায়ুবাণে রাক্ষসের রক্ত সব বাহির হইয়া গেছে শরীরের শিরা হতে। এবে আমি লোভেছি শরণ নররূপী দেবতারে। শোনবে মারিচ, হইয়াছে স্থির উপযুক্ত শিক্ষা দিতে মানব সন্তানে, রাবণ করিতে চান রাম প্রিয়া সীতারে হরণ। সুর্পনখা দোষ ভাগে হয়ে
শিক্ষা দিতে পারে। রাক্ষস কুলেতে নাই যোদ্ধার অভাব, তবে আমার মতে কন্যার কি হইবে সাধন? না 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 না, মুখোমুখি যুদ্ধ নয়, যতচিত এবে সামান্য মানব কাটে তারা, অসামান্য ধনুর্ধর সেই দুইজনা। তাই কৌশলের আশ্রয় বলিয়া গ্রহণ, রাবণ করিতে চান রামপ্রিয়া সীতারে হরণ। মায়া সিদ্ধ তুমি, তোমার অলৌকিক মায়ায় ভুলাইবে রাম রামানুজে হত্যা অবসরে। এই দাদা চল, মাঠে খেলতে যাবি? দাদা চল চল চল। না, এই মেয়ে জাতের আর জ্ঞান সময় বলে কিছু নেই। এরা শুধু জানে বধূর সাজে মঙ্গল কামনা করে তুলসী মন্ত্রে প্রদীপ জ্বালাবে, কিন্তু না, আজকে সমাজে সব অচল। আরে বাবা, আমরা হলাম হাই সোসাইটির মানুষ, প্রয়োজনে ড্রিঙ্কস করে একটু ড্যান্স করতে হবে, তা নয় 3 হাত ঘন্টা তুলে। কি ব্যাপার, তুমি অফিসে না গিয়ে এই ছাই পাশের শাশুড়ি কি করছো? হ্যাঁ, ছাইপাস নয় সাবিত্রী, ছাইপাস নয়, এর ভালো নাম ভুবনেশ্বরী। তুমি অফিস কেন গেলে না? অফিস? আমার আবার অফিস? কি বলছো নাকি? কি বলছি, আমার বস মানে রাজকুমার সেন যখনই আমাকে ডাকবে তখনই আমার ডিউটি শুরু। ও, তাহলে কিছুটা অনুমান করা যায়। তাহলে তোমার কাজটা নিশ্চয়ই এই চোরাই মাল সাপ্লাই দেওয়া। তুমি ঠিকই বুঝেছো, আমার কাজটা শুধু ইধার কামাল উধার আর উধার কামাল ইধার। তুমি তুমি তাহলে সত্যি একটা ক্রিমিনাল। আমি একটা মস্ত বড় ক্রিমিনাল। আমি চাই শুধু লাখ লাখ কোটি কোটি টাকা। কি হবে, কি হবে বাপের টাকা দিয়ে? প্রয়োজন আছে, আমার দুখানা সন্তান আছে, তাদের ভবিষ্যৎ আমি উজ্জ্বল করতে চাই সাবিত্রী। না, কিছুতেই না। সাবিত্রী, না, তোমার এই বাপের টাকা দিয়ে আমি কিছুতেই আমার সন্তানদের বড় করব না। সাবিত্রী, প্রয়োজন হলে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করবো, তবু তোমার এই বাপের টাকা দিয়ে আমি আমার সন্তানদের মুখে অমৃত কিছুতেই তুলে দেব না। সাবিত্রী, এটা কলিযুগ, এখন তোমার এই সত্য ধর্মের কোনো কদর নেই। তবু অধর্মের মালা গলায় পরে আমি আমার বিবেকের কাছে কিছুতেই অপরাধী হতে পারবো না। সত্য কথা দমন করলে অশান্তি, দুঃখ আর কুঠারে ধরে পড়ে তুমি ছাই হয়ে যাবে সাবিত্রী। সেই মৃত্যুটা আমার গৌরবের হবে। তবু অপরের হাসি ছুরি করে হাসা যে মহাপাপ। আজকের সময় পাপ করে কিছু নেই। হ্যাঁ, আমি ছাড়াও যে তোমার আরেকটা গোপন সংসার আছে, সে অস্বীকার করতে পারো? চুপ করে হাত যাবে। আর একটা কথা বললে না, সেই সুযোগ আমি তোমাকে আর দেব না। কি করবে তুমি? আমি তোমাকে মানুষে পরিণত করতে তোমার নামে থানায় গিয়ে নারী সমাজে গ্রেফতার করিয়ে দেব। সে সুযোগ তুই পাবি না রে। কি করবে তুমি? এতদিন আমি খাইয়ে পড়িয়ে যে কাল সাপটাকে বড় করেছিল, সেই কাল সাপটা যাতে সবরা আমার বুকেই না বসতে পারে, তার সেই ব্যবস্থাই করছি। না, 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 ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। আমার চলার পথে যে কাঁটা গাছটা ছিল, তাকে আমি সামনে উৎখাত করলাম। মা, ও মা, 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 বাবা, ও বাবা, মা কোথায়? এই যে বাবা, আমাদের মা কোথায়? তোমাদের মা ঘুমোচ্ছে। মরছে। মা, 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 তুমি তুমি একবার একবার চেয়ে চেয়ে দেখো না মা। তুমি একবার আমাকে বলে আদর করে দাও না মা। মা, তুমি একবার চেয়ে দেখো মা। মা,
তোমাদের মা আর কোনোদিন কথা বলবে না রাজা। তোমাদের মা মারা গেছে। তুমি তুমি আমার মাকে খুন করেছো। তুমি খুনি। তুমি আমার মাকে খুন করেছো। তুমি খুনি। হ্যাঁ, তুমি খুনি। তুমি খুনি। পালাতে হবে, এখান থেকে পালাতে হবে, অনেক অনেক দূরে, যেখানে গেলে এরা কেউ আমায় খুঁজে পাবে না। পালাও! বাবা বাবা যেও না বাবা, বাবা আমাদের ছেড়ে দিলে তুমি যেও না বাবা, বাবা বাবা আর ফিরবে না রে ভাই। দাদা আমার বড় ভয় করছে। মা মরে পড়ে আছে, ওর বাবা তার খানবাসিতে পালিয়ে গেল। তাহলে আমরা এখন কার কাছে থাকবো ভাই? ভাবছি চল আমরাও পালিয়ে যাই। কোথায় যাবি রে দাদা? ওই যে দেখছিস স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে, ট্রেনে চেপে আমরাও পালিয়ে যাই। তাই চল দাদা। চল চল। চিকেন চালাই খাবার চুরি করে নিয়ে চলে এলাম। না না, আমাকে পালাতে হবে, পালাতে হবে, পালাতে পারলে আমাকে পুলিশে দেবে। না, আমাকে পালাতে হবে, পালাতে পারবে না। Thank you.
দিগন্তে মোর বেদন খালি লাগলো অনেক কালের মনের কথা জানো দিগন্তে মোর বেদন খালি লাগলো অনেক কালের মনের কথা জানো এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হওয়া এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হওয়া বুঝি এই ফাগুনে আপনাকে সে মারল এই ফাগুনে আপনাকে সে মারল সরষে খেতে ঢেউ হয়ে যায় যাক নদীর দিগন্তে ওই ফুলের আগুন লাগলো দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো দিগন্তে ওই ফুলের আগুন লাগলো কেন? না 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 কিন্তু আমি জানি এ তোমার মনের কথা নয়। আমার হৃদয়ের উজাড় করা ভালোবাসাকে তুমি কোনোদিন প্রত্যাখ্যান করতে পারবে না দুর্গা। লায়লা যেমন মজনুর জন্য সারাটা জীবন চোখের জলে ভাসিয়েছিল, রায় যেমন কৃষ্ণ প্রেমে উন্মাদিনী হয়ে কলঙ্কের বোঝা ভুলে গিয়েছিল, তেমনি তুমিও তো আমার ভালোবাসার পাগলই হয়ে তুমি তুমি শুধু আমার আর কোনোদিন কারো পুত্র হতে পারো না। তুমি শুধু আমার হৃদয়ের বাগানের মালিনী হয়ে থাকবে। আচ্ছা শোনো এসব কথা পরে হবে এখন তুমি আমার সঙ্গে চলো সেনা ব্যাগ নিয়ে ছুটতে ছুটতে প্রাণ ঝাড় ঝাড় অবস্থা। এবার কিছুতেই বুঝতে পারছি না এই যন্ত্রণা কিসের যন্ত্রণা। আমি কিছুতেই অতীতকে ভুলতে পারছি না। আমি কিছুতেই অতীতকে ভুলতে পারছি না। আজ আমার বয়স 22 বছর। আজ থেকে 10 বছর আগের একটা মর্মান্তিক ঘটনা আমাকে দিবানিশি তাড়া করে বেড়াচ্ছে। আমি সব কিছু ভুলে থাকতে চাই। আমি সমস্ত পুরনো কথা স্মৃতি সব ভুলে থাকতে চাই।
বাড়ি ভাড়াটা চাই চাই আর চাই। চাই বললেই কি পাওয়া যায় দিনেশ কাকা? বলি অত শত বুঝি না বাবু, অত শত বুঝি না। আগে আমার বাড়ি ভাড়াটা মেটাও, নইলে কিন্তু আমি একটা ইয়ের মতো কাণ্ড করে। না, আর কটা মাস আমাকে সময় দিন, তারপর আমি আপনাকে দাঁড়াবো। বলি অন্য ভাড়াটে এনে তোমাদের আমি ওই ভিটে ছাড়া আপনি কি বলছেন? কি বলছি তা বুঝতে পারছো না বাপদন? আমি একটুখানি বাইরে বেরোচ্ছি। ও মা, চিন্তা করবো না, এই তাড়াতাড়ি আসবে কিন্তু। এই ভাবলে কত লালপুরিতে বলছিলাম কি এই পদঘট ভালো নয়। আরে বাবা, সামান্য বুদ্ধি খরচ করলেই তো এই মেয়েটার একটা ইল্লে হয়ে যায়। আর তোমরাও দিব্যি পায়ের ওপর পাটি তুলে অনায়াসে মাছটি মাংসটি খেতে পাও। আরে বাবা, তো হামেশাই হচ্ছে, হামেশাই হচ্ছে এই ইয়ে মানে ভাবলে কত লাল পড়ে যায়। বলছিলাম কি যে আমার মেয়েটা তো বেশ ডাগুর টুগুর হয়েছে। কি হয়েছে? দেহ মন্দ নয়, কি বলে এই যদি ইয়ে মানে ওই মাঝে মধ্যে একটু ওই লট ঘট করাতে পারতে, তাহলে আমার ওই বাড়ি ভাড়ার টাকাটা আমার আটকাতো না। এই আর কি দিনেশবাবু, এই অবস্থ থেকে টিভিতে বললেন বলে মনে হলো। আপনি যদি বলছে আমার বাবার মতো না হতে, তাহলে যে মুখটি এই নোংরা কথাগুলো উচ্চারণ করলেন সেই মুখটা আমি ভেঙে দিলাম। বলে আমি কিন্তু রেগে যাচ্ছি। শোনো শোনো বার্তা, ভালো কথা একদম হবে না। আমি গোয়াল ঘর থেকে মুড়ে ঝাঁটাটা নিয়ে আসি। কি বলি, আমি বাড়ির অতিথি, আমার জন্য কোথায় চপ মিষ্টি নাই নে ওই ঝাঁটা। আরে সেই ব্যবস্থাই তো করছি। ফুলকো লুচির ওপর বুটের ডাল দিয়ে আপনার সেবা করব। আরে আমি হলাম দিনেশ নন্দী, আমার সঙ্গে মামলাবাজি সব তারাবো। বলি খুন করে ফেলবো মিথ্যেবাদী দাপ্পাবাজ। বলি আমার বাড়ি ভাড়া দেবে না? বলি কি মগের মূল্য নাকি? অযথা আমি রাগ করছি দিনেশবাবু। না 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 না, কোনো ক্ষমা নয়। আমি থানায় গিয়ে এই তোমাদের নামে আমি কেস করবো। যান পারেন তো যাবার সময় হাতে করে একটা ইলিশ মাছ নিয়ে যাবেন। আরে বয়স হলে তাই নিয়ে যাবো, দিনেশবাবু, তবু তোমাদের আমি ছাড়বো না। দিনেশবাবু, বলি কাল সকালে আমি পুলিশ নিয়ে আসবো। ভালোই ভালোই যদি আমার বাড়ি ভাড়াটা মিটিয়ে দাও তো ভালো, নইলে আমলে কত লালপুরি যায়। নইলে জোর করে নয়, তোমার বোনকে আমি হিম্মত থাকে তো বাধা দিও। হ্যাঁ দিনেশবাবু, দিনেশবাবু শুনুন, দিনেশবাবু শুনুন। দিনেশবাবু কি সত্যি থানায় গেলেন? তাতে ভয় কি বাবা? এই ভাড়া বাড়িতে বাস করার চেয়ে জেলখানা অনেক ভালো। তাজা বলেছিস বাবা। আমাদের জীবনগুলি হয়তো দুঃখ আর বেদনা দিয়ে ভরা। যাক সে কথা। আমি একবার বাজারের দিকে যাচ্ছি, দেখি যদি কিছু আনা জানতে পারি। ঠিক আছে বাবা, তুমি যাও। ভগবান যে আমাদের বিন্দুহিত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তাই দুঃখ মান অভিমান ওগুলো জন্মের আগে যে লুপ্ত হয়ে গেছে। আমাদের মতো গরিবের কোনো মূল্য নেই রে প্রশান্ত। এই পৃথিবীটা যে হলো টাকার গোলাম। টাকা ছাড়া দুনিয়ার সব ফাঁকা রে প্রশান্ত। টাকা ছাড়া যে দুনিয়ার সব ফাঁকা। বাবা ঠিক কথাই বলেছে। আমরা কেবল ভবেরাটে সওদা করতে এসেছি। আমরা নিমিত্ত মাত্র। আসলে তিনিই যন্ত্র আর আমরা যন্ত্রী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি
কেমন সাথে সকলি তোমারি চামইলা তুমি তোমার কর্ম তুমি করো না লোকে বলে করিয়ানি সকলি তোমারি ইচ্ছা কোথায় গেল বুড়ো লোকটা? পালিয়ে গেল না হলে তো উচিত শিক্ষা দিয়ে দিতাম। আরে তুই জানো কোথায় আমি ভাবছিস না কোথায় আর যাবো বলতা? আমার যা কাজ সেখানেই যাচ্ছিলাম, নাহলে ডান হাতটা মুখে উঠবে কেমন করে? সেই জন্য আমি অনুতপ্ত এবং অনুতপ্ত। আমি এক বাবা, এই সন্তান, তাই আপনাকে টিউশনি করে সংসার চালাতে হয়। বলতা কিন্তু তুই বিশ্বাস করব, তোর রোজগারের অন্য আমি একটা দিন শান্তিভাবে খেতে পারি। বাপের গলে থালার ভাত সব মিটে যায়। বলতা আমি কথাটা অমন করে বলিনি বলতা। এই দেখ, তুই বলবি কেন রে? তুই বলবি কেন? আমার বিবেক আমাকে অহরহ দংশন করে। আর কিন্তু কেন বলতা কেন? সে কথার উত্তর আমি এখন দিতে পারবো না রে বোন। বলতা বলবো সেই দিন যেদিন তোর বিয়ে দিয়ে ওই বৃদ্ধ বাবার প্রতি সন্তানের কর্তব্য করতে পারবো, সেই দিন তোকে বলবো। তুমি কাঁদছো বলতা, তুমি কাঁদছো? এই সংসারে দারিদ্র তোমার চোখে যে জল মানায় না বলতা, তোমার চোখে জল তোমার দাঁড়িয়ে চড়ে পড়ে যাচ্ছে বলতা। উঠতে দে রে বোন, উঠতে দে। পুরে ভক্তিভূত হয়ে গেলেও তো এই সংসারের সমস্ত জ্বালা থেকে মুক্তি পেতাম। কিন্তু নিষ্ঠুর নিয়তি আমার দিকে গুঁড়ো থাকা যাবে, আমার দিকে গুঁড়ো থাকা নিষ্ঠুর পরিহাস। যে বড়দা আমার চোখে জল দেখলে তার চোখে ঘুম আসতো না, তার আজ দুঃখের সীমা পরিসীমা নেই। কি ব্যাপার দুর্গা? তার সীমা পরিসীমার কথা ভাবছো? না আমি না এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। তাহলে আমার চিন্তা করো। হ্যাঁ, তুমি আমাদের জন্য যা করেছো সেই ঋণ আমি কেমন করে মেটাবো? কেন? তোমার হৃদয়ে উজাড় করা ভালোবাসা দিই। কিন্তু এই ভালোবাসার দাম আর কতটুকু উচ্ছল দা? ভালোবাসার দাম কি অর্থে দাঁড়ি পাল্লায় মাপা যায় দুর্গা? উচ্ছল দা শোনো, তোমাকে আমার বিয়ের দিনটা জানাতে এলাম। বিয়ে মানে কার বিয়ে? আমার বিয়ে। তোমার বিয়ে? হ্যাঁ, তোমার বিয়ে কিন্তু কার সঙ্গে? একটা মেয়ের সাথে। একটা মেয়ের সঙ্গে? হ্যাঁ, শোনো না, মেয়েটি যেরকম শিক্ষিতা আর তেমনি সুন্দরী। কিন্তু তাহলে আমার কি হবে? তোমার আবার কি হবে? যে কোনো একটা ছেলে দেখে তার সাথে বিয়ে হয়ে যাবে। তুমি এত নিষ্ঠুর হতে পারলে উজ্জ্বল দা? তুমি আমাকে ভালোবাসার রূপের স্বপ্ন দেখিয়ে আমার জীবনটাকে তুমি এমন করে ব্যর্থ করে দিলে। কিন্তু কেন উজ্জ্বল দা, কেন? আরে বাবা, শোনো। সেই মেয়েটি আসলে কে জানো? কে সেই ভাগ্যবতী? সেই মেয়েটি হলো আমার মনের রানী দুর্গা। আমাকে এখনো ভুলে যাবে না তো? বলো, ভুলে যাবে না? ভুলে যাবো বলে তো আমার মনের সঙ্গে গাঁথনি দুর্গা। সত্যি বলছো তুমি? হ্যাঁ, পূর্ণিমা কি পারে চাঁদকে ভুলে গেছে? কিন্তু তোমার বাবা যদি এই সম্পর্ক মেনে না নেয়? আমি কালকে আমার বাবাকে সব বলেছি। কি? তুমি তোমার বাবাকে সব বলেছো মানে? হ্যাঁ, কালকে তোমার কথা সব বলে দিলাম। হ্যাঁ? ব্যাস, বাবা রাজি। কালকে দেখতে আসবো। কি সর্বনাশ! কালি আসবে? আমি যে কি
বলারই কোনি কালকে চলে আসবে। আরে বাবা, এই কথাটা বলার জন্যই তো আমি এখানে এসেছিলাম। সে কি তুমি আমাকে এত বলনি কেন? ঠিক আছে, শোনো না, আমি এখন আসি। এই একটা চা। চা? চা খাবো না। চা খাবে না? না। কিন্তু কেন? শুনবো, শোনাবে? কি? তোমার এই মিষ্টি গলায় একটা গান শোনাবে? ও বাবা, শোনাও না। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমার, আমি দিলাম তোমার, তুমি কি আমার কাছে নেবে কি আমার? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি কি আমার দেবে কি মৃত্যু এখন হয় না, সে ঠিক অনন্তকাল ধরে ঝর্ণা ধারার মতো বয়ে চলে যাবে। এখানে আপনার কি চাই? চাই তো অনেক কিছুই, কিন্তু পাচ্ছি কোথায়? পাওয়ার মতো কিছু প্রত্যাশা করলে নিশ্চয়ই পাওয়া যায়। আরে আমি যদি তোমাকে চাই, নিশ্চয়ই পাবেন। মানে আমি পাবো। হ্যাঁ, আমার আসলে যখন এসেছে নিশ্চয়ই পাবেন। আমাকে না পারলে আমার হাতে একটা চট তো নিশ্চয়ই পাবেন। চর নয় ডার্লিং, চর নয়, আমি যদি ইচ্ছে করি তোমার গোটা শরীরটাই পাবো। অসভ্য, কি করছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে বাড়িতে বেরিয়ে যাও বলছি। আশা নিয়ে যখন এসেছি তখন না নিয়ে যাওয়ার মতো কাপুরুষ আমি নই। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। শোনো দুর্গা, এ আর কতটুকু দেখেছো? তুমি নিশ্চয়ই শুনেছো এই দিব্যেন্দু বোস একজন কোটিপতি। তাতে আমার কি? কি মানে? আমি তোমাকে বিবাহ করতে চাই। আমি ঘৃণা করি। কিন্তু একটা কথা মনে রেখো দুর্গা, এই দিব্যেন্দু বোসকে খেপিয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আর তুমিও বাঁচতে পারবে না। তবে তুমি আমার ভালোবাসার প্রতিদান দিলে গায়ে আমার গালে চড় মেরে। হ্যাঁ, দিলাম। যাতে এই বাড়িতে আসার পূর্বে আমার হাতের চারটা আপনার খুব ভালো করে মনে থাকে। তুমি আমার গালে চড় মেরেছো, তাতে আমি একটু রাগ করিনি, মনে করলাম ভালোবেসে মেরেছো। প্রথম দর্শনে এই দুর্গাকে আমি ভালোবেসে ফেলেছি, তাই দুর্গা আমার ভালোবাসার প্রতিদান দিল
না, তবে একদিন ওকে আমি মারবো। চক্রান্তের চাবুকে ক্ষত বিক্ষত করে রক্ত দিয়ে লিখবো ঘাতের বদলে প্রত্যাঘাত। দুর্গা দেবী, দিব্যেন্দু বল যখন একবার তোমার যৌবন নদীতে জাল ফেলেছে, সে মাছ তুলবে। এই সময় বাড়ি করে কেউ নাই, আমি আমার কাজটা খুশি আলো। আমার এই পায়খানা লেগেছে। বাজা এদিকে চরণ বাবাজি আমার সর্বস্ব করছে হরণ। দেখেন কথা, মেলা ফ্যাসল করবেন না। এই একবার রায় গেলে না 7 খণ্ড রামায়ণ কইরা ছাড়বো। কি করবি রে শুয়োর, কি করবি তুই? হ্যাঁ, আপনার বাসায় ধর্মঘট করিয়া খাওয়ার দফা রফা কইরা দেবো। তাহলে তুই বাজারে পয়সা ইচ্ছা মতো গাড়াল করবি, আমি তার প্রতিবাদ করবো না। কহেন কি কথা? এই কাজের লোকের জন্য যখন এখান ওখান ধর্ণা দিয়া এই হামাগো ইউনিয়ন অফিসে গিয়া হালার কি বইলা লইয়া আসিয়াছিলেন। হ্যাঁ বলেছিলাম তোকে দিয়ে বাজার করাবো, কিন্তু হিসাব দিব না। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, কিন্তু আর এখন কইতাছে হিসাব দিতে হইব। শনি রবিবারে ছুটি নাই, তেল সাবান দিব না। তোকে কোন দিন তেল সাবান দিয়ে নিলে হতো বাবা? তা দিয়াছেন, তবে আর আমাকে হিসাব চাইয়া লজ্জা দিবেন না। এই হামাগো রাগ না খুব খারাপ। ও আমি কলকাতা বাড়িতে এনেছিলাম। বেশ বাবা বেশ, আমি হিসাব চাইবো না, হলো তো? সুন্দর কইয়াছেন। তা কথা বাবু, এ সপ্তাহে হামাগো জন্য একটা কালার টেলিভিশন আইনা দেবেন। টেলিভিশন? আগে হ্যাঁ কথা সব হবে, তুই যাবি কি? বাহ, যাইতাছি। তাহলে আমি ওই মাসই লইয়া আসি। আজ আপনাকে আমি একটা নতুন জিনিস খাইনি। নতুন জিনিস? আগে হ্যাঁ কথা, ওই 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 চিংড়ি মাছ আর কেশর দিয়া ডিস্কো ড্যান্সার খাই। কিছু আর কেশর বোঝেন না কথা, ওই যে গাছে ঝুইলা থাকে গায়ে মেটা মেটা আছে না। ওরে গাধা, ওটা কেঁচো নয়, ওটাকে এঁচড় বলে। একই হইল কথা। এই মাইয়া মানুষেরা যদি শাড়ি সাইরা প্যান্ট পরে, তাহলে এঁচড় কেন কেশর হইবে না? তা তোর তরকারি কি নাচ করে? আরে ডিস্কো নাচ না কথা, নাচ না। এই ডিস্কো মানে আমি একটা ফ্যাশন নাম রাইখাতেছি। এই যে বড় বড় কোম্পানি আছে না, বায়োস্কোপের নাম দিয়া মাল বাজারে ছাইরা কিরকম? এই আপনি শীতলা মিষ্টান্নে যান, যে কহেন মৌসাক দেন পাইবেন। এই দুধ সেলুনে যান, যে কহেন মিঠুন কাটিং চুল কাটিং, ব্যাস ইয়া বড় একটা মেশিন বাই কইরা আপনার মাথারও 4-5 বন করে ঘুরিয়া আপনাকে মিঠুন বানাইয়া শ্রীদেবীর হাত ধইরা বাড়ি পাঠাইয়া দেবে। কিন্তু এরকম পশু আমি কোথাও দেখিনি। তা হলো বাবা, চরণদার মধ্যে কিন্তু মানবিকতা আছে। তুমি এসেছো? তোমার সঙ্গে কিছু আলোচনা ছিল। কি আলোচনা বাবা? কাল যে মেয়েটিকে দেখে এলাম তার ব্যাপারে কিছু জানতে চাই। বেশ তো, বলো কি জানতে চাও?
আমার বাল্যবন্ধু দীনেশ নন্দীর মুখে শুনলাম ও হা ঘরের মেয়ে। বাবা লেখাপড়া ছাড়া অন্য কোনো যোগ্যতাই নেই। কি বলছো তুমি? তাছাড়াও চরিত্র নিয়ে অনেক কথা বললে। বাবা তুমি যা বলেছেন সব মিথ্যে কথা বাবা, সব মিথ্যে কথা। হ্যাঁ ঠিক আছে, ওটা আমি দেখছি। আচ্ছা এসব কথা থাক, আজ তুমি একবার অফিস যাও। আমি অফিসে? কিন্তু বাবা কেন? শ্রমিকদের মাইনেগুলো পেমেন্ট করে আসবে। বাবা লেবারদের জায়গাটা বলে এতদিন কিন্তু তুমিই পেমেন্ট করে আসো। পাগল ছেলে, তুমি এখন বড় হয়েছো, আমার বয়স হয়েছে, তাই এখন থেকে সমস্ত কাজের দেখাশোনা তোমাকেই করতে হবে। আমি আর কদিন বলো। না বাবা না, এই কথা বলে তুমি আমাকে দুঃখ দিও না। আচ্ছা বেশ বাবা, বেশ, আমি আর তুমি যখন বলছো আমি যাবো। কিন্তু বাবা যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলে যেতে চাই। আমার কিন্তু ওই মেয়েকেই পছন্দ, আর ওকেই আমি জীবন সঙ্গিনী করতে চাই। এই আমি তোমাকে বলে গেলাম। শোন, শুনে যা, যা, চলে গেল বোকা ছেলে। বুঝেছি বুঝেছি, উজ্জ্বল নিশ্চয় মেয়েটিকে ভালোবাসছে, কিন্তু আমি ব্যক্তিত্বের অধিকার নিয়ে ওদের ওই নিষ্পাপ ভালোবাসাকে গলা টিপে হত্যা করতে পারি। তাতে হয়তো প্রচন্ড আঘাত পাবে, তারপর তবু এই ভাবেশ গুপ্ত উত্তশ্রয়ে অন্ধ হয়ে তার আভিজাত্যকে জলাঞ্জলি দেবে না। হাই সোসাইটির মানুষ, ও নিঃশ্বাসে রুচি বোধ আছে, ও এই লজ্জা আমি আর সহ্য করতে পারছি না। আমিও আর সহ্য করতে পারছি না। ভালোবাসার তীক্ষ্ণ ফলায় আমার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়েছে। কে কে তুমি বিনা পারমিশনে অন্ধর মহলে প্রবেশ করে এরকম নির্লজ্জের মতো কথা বলছো? আজ আপনার সম্মুখে আসতে বাধ্য করেছে আপনার পুত্র উজ্জ্বল। স্যার, আমার বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়ে আমারই পুত্রের নামে নিন্দা করতে তোমার জিভটা কামলো না? যাও, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার কথা অন্তত শুনুন স্যার। যা বলতে এসেছো তাড়াতাড়ি বলে আমাকে একা থাকতে দাও। আপনার পুত্র উজ্জ্বল বাবু অন্ধ কামনার বসে যে মেয়েটিকে জীবন সঙ্গিনী করতে চায় সে আমার। হ্যাঁ, পিতৃত্বের লাগাম ধরে তাকে ডেকে নিয়ে আসুন। খণ্ডে অগ্রসর হতে দেবেন না, সামনে কিন্তু চোরাবালি। হ্যাঁ, বিপদের সাইনবোর্ড, তাই ভালো করে স্মরণ করিয়ে দিচ্ছি। কোটিপতি ভাবের সত্যকে তুমি চোরাবালির ভয় দেখাচ্ছ। আমিও কিন্তু আপনার চেয়ে কোনো কিছুতেই কম নই। তাহলে তাহলে আমার মেয়ে দুর্গার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? দুর্গা আমার ভাবি স্ত্রী। What? 5 বছর আগে আমার অঙ্গীকারবদ্ধ। হ্যাঁ, তুমি কি বলছো বাবা? হ্যাঁ, আপনার পুত্র উজ্জ্বল বাবু টাকার লোভ দেখিয়ে আমার ভালোবাসাকে কিনে নিতে চায়। আমার ক্ষতি করলে আমিও কিন্তু ওই ডানা কাটা জটায়ুর মতো ভূতলে করে ছটফট করে প্রাণ হারাতে হবে। মনে হচ্ছিল জানোয়ারটার গালে কষে একটা চর মারি। উজ্জ্বলের বিয়ে আমি ওখানেই দেব, দেখি ও আমার কি করতে পারে। বাবা কোথায় গেল? এখানেই তো ছিল। বাবা বাবা কোথায় গেল? এই শালা! একদম চুপ, চিৎকার চাঁদামেচি করবি তো শালা একেবারে বাবার ভোগে পাঠিয়ে দেবো। আমি কে? এই পোশাক দেখো মালুম করতে পারছে না আমি কে। সত্যি করে বলুন আপনি কে? কোনোদিনও রাজা গুন্ডার নাম শুনেছে? আপনি তাহলে সেই রাজা গুন্ডা? কি হলো? এই রাজা গুন্ডার নাম শুনে মুখ কেমন পোড়া বেগুনের মতো চুপসে গেল কেন? সকলে আমাকে ভালোবাসে।
সাদা দাদা! হ্যাঁ, আমি আপনাকে ঘৃণা করি। কি বলি? বলছি আপনি এই হাজার হাজার মানুষের রক্ত নিয়ে হয়ে খেলতে পারেন, ধনী দণ্ড লুট করতে পারেন, এই অনাথ দরিদ্র সর্বহারা মানুষের সুখের সংসারে আগুন জ্বালাতে পারেন, কিন্তু ভালোবাসা আদায় করতে পারবেন না। ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা ভালোবাসা তো তোদের মতো কতগুলো উঁচুদার মানুষের হাতের পুতুল। রাজা! তোদের ভালোবাসা তো ছোটবেলার খেলার পুতুল। তোর মতো শালারা, তোর বড় শালারা ওই নিষ্পাপ মেয়েগুলোর মনে ভালোবাসা রঙিন স্বপ্ন দেখিয়ে তাদের যৌবন চুষে শোষা মাটির মতো ছুঁড়ে ফেলে দেয় ওই অন্ধকার আবর্জনায়। কিন্তু হুঁশিয়ার, তোদের মতো স্বাস্থ্যের মুখোশ ছিঁড়ে ফেলতেই জন্ম নিয়েছে আজকের সমাজের জনগণ, এই রাজা গুন্ডা। আমি থানা থেকে আসছি। এ? ওহ, এই পুলিশগুলো দেখে একটু শান্তিতে থাকতে দেবে না। আমি সারা এই বাড়িতে ঢুকেছি, সারা টিকটিকের বাচ্চা খেয়ে দিয়েছে। আচ্ছা, আমি এখন ওই খিড়কি কাটিতে পালাচ্ছি, পরে আবার দেখা হবে। কিন্তু কেন কেন জানি না, ওকে দেখে আমার মনে হচ্ছিল ও আমার খুব পরিচিত, ও আমার খুব আপনজন। আপনি প্রবেশ করার আগেই ও প্রস্থান করেছে অফিসার। ও মাই গড, পালিয়ে গেল। ওটা বেঁধে রাখতে পারবে না? রাজা গুন্ডাকে বেঁধে রাখার মতো আমার ক্ষমতা নেই, তবে আমি আপনাকে অনুরোধ করছি, রাজা গুন্ডাকে গ্রেপ্তার করে সাধারণ মানুষগুলোকে আপনি বাঁচান। কোন পথে গেছে রাজা? ইপির দরজা দিয়ে পালিয়ে গেছে। না না, হাতে করে রাজা গুন্ডাকে গ্রেপ্তার করতেই হবে, নইলে চলুন, আমি আপনাকে সাহায্য করছি। সত্যি করে না বলতে জানতে খবর দিয়ে দেবো। তুমি আমার মতো দুর্বল মানুষের জীবনটা চলতে দেবো বলো, কিন্তু 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 রাজা গুন্ডা তোমাকে ভয় করে না। রাজা গুন্ডা এই অপকর্মের সাজা কি তা তুমি জানো না? সাজা কে দেবে না উদ্বাদ? কিন্তু মাঠ হইতে কেউ মাতৃগর্ভ ভেদ করে এই পৃথিবীর মুখে আসেনি। এই তোমাদের মতো শয়তানদের শয়তানিতে আজ আমাদের হাতে হয়েছে উন্মান। কি বলবি শয়তান! আর একবার শয়তান বলে অপমান করবে, চাবুক মেরে গাছটা আমরা তুলে নমন ঝুঁকিয়ে দেবো। তাদের সাথে রেলপাতানি চাবুকের কথাটাতে আজ আমরা রক্তবিহীন কঙ্কাল। তাই এই চাবুকের কথাটাতে আমাদের তুমি মারতে পারবে না। চাবুক ফেলে নিয়ে তোমাদের দেহ কত অভিজ্ঞতা করে বুঝিয়ে দেবো এই চাবুকের জ্বালা কত ভীষণ, কত ভয়ঙ্কর। যা যা সুযোগ ভাই করবেন না ভিতরে। তুমি ভুল করছো কুরবান খা। বিংশ শতাব্দী, আজ থেকে 73 বছর আগে পর্যন্ত তোমরা এই পরাধীন ভারত মাতার বুকে নবীন অস্ত্রগতের মধ্যে রক্তের শোধ হয়ে গেছে, কিন্তু আর তো সম্ভব না। ইংরেজের 5 আটা কুকুর, এবার প্রতিশোধের অস্ত্র তোমাদের কুরবানি হতে হবে। হ্যাঁ, কুরবানি কুরবানি কুরবানি, সেই সঙ্গে কুরবানি দেবো ওই সরকার, নিরঞ্জন সরকার, হ্যাঁ নিরঞ্জন সরকার। সে শুধু আমার সুখের মধ্যে ছাই দেয়নি, সে আমার শান্তির সংসারে আগুন ধরিয়ে দিয়েছে, আর তারই মন্দির থেকে আমার মন প্রাণ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে তাই নাকি? কিন্তু আমি তাকে সহজে ছাড়বো না, আমি তাকে সহজে ছাড়বো না। যে কোনো মুহূর্তে পাবো আছড়ে ফেলে তার বুকের ওপর বসে আমার এই শক্ত সবল হাত দুটানা দিয়ে তার পাশান বুকটা আমি ছিঁড়িয়ে লাল হিটপিটে কামড়ে নরনাক্ষদের মধ্যে গঙ্গাকে বাড়ি করবো। তার লাল রক্ত আজ লাভার করে নিয়ে বুঝিয়ে দেবো আমার স্ত্রীর কলঙ্কের গালি। আর বলতে এরা করবে না, আর রাধাও নাচবে না। তার কারণ নিরঞ্জনতা কবেই মনে বুঝে গেছে, তার পরিণতি অতিনতি।
কুরবান খাও ওস্তাদ তুই খুন না করে পালিয়ে এসেছিস না। একবার বিশ্বাস করে নেবো ওস্তাদ, এই বুজুর্গের বাচ্চা কুরবান গাছে জান তার বিরুদ্ধে বেইমানি করবে না। কুরবান খা। যা হুকুম পেলে কাকা হিমতের মতো ঝাঁপিয়ে পড়ে তাজা খুন দোয়া দেবে, তোমার সামনে আশু শেখকে যদি দুনিয়া থেকে সরিয়ে না দিই, তাহলে হয়তো আমাকে একদিন অন্ধকার কারাগারে বসে সারাটা জীবন কাটাতে হবে। ওস্তাদ এই কাজে নেই হোগা, ওই উন্মুক্ত পানির কাছে এই বলেছে ওস্তাদ, আমাদের চলার পথে কারাটা সামনে উঠতে গেলে বুদ্ধিমানের কাজ, আগে বিপদ আমাদের নাগাল পাবে না। আমি যে নিয়ন্ত্রণ এই কথাটা কুরবান করতে কি ভাবছো এত ওস্তাদ? না না মানে আরে কুরবান খা, আমি কে এই সত্য পরিচয়টা তো জানতে কোনো ইচ্ছা হয়নি। আল্লাহর নামে কসম নিয়ে বলছি ওস্তাদ, কে তার জানার ইচ্ছেটুকু আমার নেই। আর যদি কোনোদিন তার ইচ্ছে হয় তাহলে ভালোবেসে তোকে আমি উপহার দেবো একটা পিস্তলের গুলি। কিন্তু আমি জানতে পেরেছি। কি জানতে পেরেছো? আপনার পরিচয়? আমার পরিচয়? হ্যাঁ, আপনি একজন হিংস্র টাইগার। তুমি কি জানো না এই হিংস্র টাইগারের সামনে মানুষ করলে বাঁচে না। কিন্তু আমি তো মানুষ নয়, আমি তো হচ্ছে একটা পাকা শয়তান। কিন্তু হঠাৎ আমার রাস্তা নয় কেন? আপনার সাহায্য চাই। সাহায্য? হ্যাঁ, সাহায্য। বলো কি তোমাকে সাহায্য করতে হবে? একটি মেয়েকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু এক শয়তান আমার ভালোবাসার পান পাখিটা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। আমি সারা জীবনে একা ওটা ফুলের মধুটা খেতে চান, তাই তো? ঠিক নয়। এ ফুলের দম আলি এই একজনকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। এই চেষ্টাই করুন টাইগার, আপনাকে আমি মোটা পারিশ্রমিক দেবো। টাকা পেলে টাইগার দিনকে রাত করে দিতে পারে। টাইগারের অন্তরে মায়া মমতা ভালোবাসা বলে কিছু নেই। টাইগার শুধু চায় কোটি কোটি টাকা, এখানে সুন্দরী নারীর ভালোবাসা আর অন্য হাতে শুধুই টাকা। টাকার হলো দিন দুনিয়ার মালিক ওস্তাদ। ব্যাস, আমি এখন নিশ্চিন্ত। দুর্গাকে বিয়ে করে খুশ মেজাজে ফুর্তির ফোয়ারা উড়ে খুশির নৌকে পালন করবে। শিরম, শিরম, শিরম। তারপর ওই শয়তানি দুর্গাকে বুঝিয়ে দেবো এই দিব্যেন্দু বোসের গানে চর মারার পরিণতিটা কতটা ভয়ঙ্কর। কিন্তু কোন থিওরিতে আমরা কাজ করবো? আমার প্ল্যান হলো ওই ভবেশ গুপ্তাকে শাসিয়ে যখন কোনো কাজ হলো না, তখন ভাগ্যের চাকাটা ধ্বংসের বোর্ডে চাল দিতে হবে। মানে আজ ঠিক 8 ঘন্টা পর শয়তান উজ্জ্বল গুপ্ত পাশের পথ দিয়ে বিবাহ করতে যায়। সুতরাং আমি চাই ওকে আপনারা এখানে বন্দি করে রাখবেন, আর আমি সেই সুযোগে পরের টোপর মাথায় পড়ে সমস্ত মধু চুষে প্রতিশোধের বোঝা মাথায় তুলে দিয়ে ওই জীবন থেকে আমি আউট হয়ে যাব। নো নো মাই ফ্রেন্ড, একদিন তোমাদের হাতে তুলে দিয়ে যাব। সত্যি তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ও সাথে যদি আপনাকে বিয়ে করতে না রাজি হয়, 10,000 টাকা অ্যাডভান্স শেষে করে। কবির বাবলু পাত্তরকে নিয়ে গ্রহতন্ত্রকে দাঁড়াও, দেখিস যাতে পালিয়ে না যায়। এক্ষুনি রওনা দিতে হয় কুরবান খা। দাঁড়া, এই কাজটা যেন সাবধানে করবি। কুরবান খাইতে জানতে আসতে ওই ব্যাটার হিম্মত হবে না যে আমার সাথে দূরে দিয়ে পালিয়ে যেতে, এই কথা বলে গেলাম। আচ্ছা উস্তাদ, বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ, মৌজ কর তো যেতেই পারে। চলো চলো বসো। বসো, বসো।
একটু আসরের ব্যবস্থা কর। আরে খুনি সাহেব এই মদ যখন আমার পেটে পড়ে তখনই মনে পড়ে যায় ওই বেহেশতের বুলবুল দুর্গার মুখটা। আমার মনে হয় আমি যেন ওকে জড়িয়ে ধরে স্বর্গের সিঁড়ি ধাপে ধাপে ওপরে উঠছি। মেয়েটিকে দেখতে কেমন? মেয়েটিকে দেখতে নামেও দুর্গা আর দেখতেও দুর্গা, আর রূপ যেন তার পূর্ণিমার চাঁদের মতো, আর যৌবন যেন প্রশান্ত মহাসাগরের মতো উত্তাল তরঙ্গ। সেই তরঙ্গী আমিও।